এতক্ষণ আপনারা শুনেছেন যে আমাদের যেই স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি, সেই নির্বাচন পরিচালনা কমিটি দলের নেতাকর্মীদের প্রতি, সংগঠনের প্রতি এবং সারা দেশের মানুষের প্রতি নির্দেশনা এবং আহ্বান জানিয়েছেন। আমরা সমসাময়িক বিষয়ের মধ্যে আমরা দেখেছি যে খুব তড়িঘড়ি করে 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যদি একটু প্রেক্ষাপটটা বলি, এই ধরনের নিয়োগ দেওয়ার কোনো বিধিবিধান গণঅভ্যুত্থানের পূর্বে ছিল না। গণঅভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে দেখা গেল যে বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়ররা, জনপ্রতিনিধিরা পালিয়ে গেছে এবং অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসররা সেই জায়গাগুলোতে বসে বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তখন সরকার এই বিধানটা করে যে সরকার চাইলে যে কাউকে প্রশাসক হিসেবে অপসারণ করতে পারে, মেয়রকে, এবং প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সঙ্গত কারণেই এই আইন থাকা সত্ত্বেও তার কিন্তু ব্যবহার করা হয়নি। শুধুমাত্র এক জায়গায় সেটা ব্যবহৃত হয়েছে, আর কোথাও সেটা ব্যবহৃত হয়নি। সঙ্গত কারণেই আমরা গণতন্ত্রকে মূল্যায়ন করতে চেয়েছিলাম এবং সেখান থেকে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার এক ধরনের সদিচ্ছা থাকলেও রাজনৈতিক নানা ধরনের বাস্তবতা আপনারা জানেন সেটা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সাথে সাথে যেখানে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার কথা, সেখানে তারা তাদের দলীয় বিভিন্ন সময় বঞ্চিত কিংবা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদেরকে এক ধরনের সেখানে প্রাইজ পোস্টিং করলেন এবং 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন। আমরা মনে করি এটা এই যে নতুন বাংলাদেশের কথা আমরা সবসময় বলি, তার সেখানে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এবং আমরা মনে করি যে দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধি শূন্য এবং এর ফলে দেশের জনগণকে প্রত্যেকটা ছোট ছোট কাজে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। সেই বিবেচনায় খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন এবং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা দুঃখজনকভাবে পাইনি। আমরা আশা করি যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে টাইমলাইনটা আমাদেরকে দিবে, দেশের জনগণকে দিবে, যে কোন কোন সময়ের মধ্যে, যেহেতু কয়েকটি ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, এই পুরো টাইমলাইনটা, রূপরেখাটা আমরা দাবি করছি। এবং আমরা দেখেছি যে প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে। সেখানে নির্দিষ্টভাবে মেয়াদ উল্লেখ করা নেই। সেখানে প্রজ্ঞাপনটি দেখে মনে হচ্ছে যে আমৃত্যু হয়তো তারা প্রশাসক থাকবেন, এইভাবেই সেখানে লেখা আছে। অথচ সরকারি যে কোনো চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সময় সীমাটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ। 6 মাস, 1 বছর, 2 বছর, স্বাভাবিকভাবে আমরা এই প্রক্রিয়াতেই দেখে থাকি সরকারের চুক্তিভিত্তিক নিয়োগগুলো হয়ে থাকে। আপনারা জানেন যে আমরা দেখেছি গত 2 দিন যাবৎ এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি যে যেই পুলিশের মাধ্যমে এই যে বিভিন্ন জায়গায় রেডের নামে সাধারণ জনগণকেও এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে, আপনাদেরও কয়েকজন সহকর্মীর উপর হামলা হয়েছে বলে আমরা জেনেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি সরকার এটার মাধ্যমে জনগণকে এক ধরনের ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে, একটা ভয়ের মেসেজিং তারা করতে চাচ্ছে। এবং আমরা শুনেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এখন আন্দোলন করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক অযৌক্তিক এবং বিভিন্ন কারণে, ছোটখাটো কারণেও রাস্তা অবরোধ হয়েছে। আমরা সেটাকে অবশ্যই সমর্থন করি না এবং আমরা মনে করি যেহেতু একটি নতুন সরকার গঠন হয়েছে, তাদেরকে তাদের কাজ করার ক্ষেত্রে এতটুকু সহযোগিতা জনগণের পক্ষ থেকে করা উচিত যে অকারণে অযাচিতভাবে যাতে কেউ রাস্তা অবরোধ না করে। কিন্তু একই সাথে কারো যৌক্তিক দাবিতে আন্দোলন করার, ভয়েস রেজ করার, কথা বলার অধিকারকেও আমরা কোনোভাবেই যেন হ্যাম্পার্ড না হয়, কথা বলার অধিকার বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এবং আমাদের সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে এই অধিকারটা দেয়। এবং কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে একদম একাধারে সকলকে কোনো ধরনের আন্দোলন করা যাবে না, এই ধরনের কথা বলা হচ্ছে, যেটা গণতন্ত্রের পরিপন্থী, আমাদের সংবিধানের পরিপন্থী। এবং আমরা এই ধরনের অ্যাপ্রোচ আগের সরকারের সময় দেখেছি যে বিরোধী দলমত যে কোনো কিছু নিয়ে নামলেই দলমত নির্বিশেষে সেটার উপর দমন পীড়ন চালানো হতো। তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই জনগণকে বিভিন্ন রেডের নামে হয়রানি করা এবং এই সাংবাদিকদের উপর হামলা, সাধারণ জনগণের উপর হামলা, মারধর অকারণে যথেচ্ছভাবে করা, এগুলো বন্ধ করতে হবে। এবং আমরা জানি যে প্রত্যেকটি
থানায় কিন্তু ইনফরমেশন আছে যে কারা মাদকের কারবারি করে, কারা চুরি করে, কারা ছিনতাই করে। তো স্পেসিফিকলি সেটা নিয়ে কাজ করতে, সেটা মানে এক ধরনের আই ওয়াশ হচ্ছে আর কি মূল জায়গা। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। জায়গায় কাজ না করে জনগণকে ভয় দেখানোর এক ধরনের চেষ্টা হচ্ছে বলে আমরা মনে করছি। আর এর বাইরে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি এই বিষয়ে বলেছেন। এই বিষয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি, আপনারা দেখেছেন যখন জাতীয় নির্বাচনেরও প্রার্থিতা মনোনয়ন দেওয়া হয়, তখন আমরা শুধুমাত্র আমাদের দলীয় নেতা কর্মীদের বাইরেও যারা বিভিন্ন জায়গায় যোগ্য আছেন, জনপ্রতিনিধি হওয়ার যোগ্য আছেন এবং মানুষের জন্য কাজ করেছেন, কাজ করতে চান, অনেককে আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। এবারও আমাদের সেই অ্যাপ্রোচটা থাকবে এবং আপনারা জানেন এবার আইন অনুযায়ী এই নির্বাচনে দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন থাকবে না। সেক্ষেত্রে এবার ব্যক্তি হিসেবে সবাই নির্বাচনে আসবে এবং জাতীয় নাগরিক পার্টি তাদের নির্দিষ্ট প্রার্থীদের সাথে আমাদের যে সাংগঠনিক সমন্বয় সেটা করার মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করব, সেগুলো নির্ধারণ করবে আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটি। তো আজকে আমরা এখানে শেষ করতে চাই। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আপনার ব্যাপারে এবং তার পাশাপাশি আমরা দেখছি যে ইসলামও কিন্তু ঘোষণা করেছে যে সেই নির্বাচনে আসবে। সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে একই ধরনের দৈরত আবার আমরা দেখছি? কারণ পূর্ব দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিকভাবে কিছু বিষয়ে জানানো হয়েছে, কিন্তু এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অফিসিয়ালি আপনাদেরকে জানাবো। আর এখানে দৈরথের কিছু নাই। আমার মনে হয় যে কেউ নির্বাচন করতে চাইলে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে চাইলে সেটাকে আমরা ওয়েলকাম জানাই। আপনারা অলরেডি একটা জোটে আছেন, সেই জোটে থাকা অবস্থায় আপনারা নির্বাচনের আগে জোটে যাবেন এরকম একটা দুর্বলতার অবস্থায় ছিলেন, শেষ পর্যন্ত জোটে গেছেন। আপনাদের 21 জন 125 জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন, তাদের বড় একটা অংশ হতাশ হয়েছে। এখন আবার আপনারা বলছেন এককভাবে নির্বাচন করবেন অথবা শেষ মুহূর্তে যোগ্যতা করতে পারেন। এটাই যদি হয়, যারা নির্বাচনের প্রস্তুতি নিবে শেষ মুহূর্তে গিয়ে যদি তাদেরকে আবার রিমুভ করা হয়, দলের একটা তৃণমূল আবারও একটা নেতিবাচক বার্তা যাবে কিনা। এক আরেকটা বিষয় হচ্ছে যাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা মনে করেন কিনা এর মাধ্যমে স্থানীয় নির্দিষ্টকরণের জন্য বন্ধ করার প্রায় না। আমরা যখন দেখলাম যে প্রশাসকের নিয়োগের প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই এবং আমরা শুনলাম যে যিনি স্থানীয় সরকার মন্ত্রী আছেন তিনি একটি প্রশ্নের উত্তরে বলছিলেন যে সিটি কর্পোরেশনগুলোর মেয়াদ শেষ হলে নির্বাচনের বিষয়ে ভাবা হবে। হয়তো উনি ইনফর্ম না বা ওনাকে জানানো হয়নি। সিটি কর্পোরেশনগুলোর মেয়াদ কিন্তু 12টা সিটি কর্পোরেশন 12টারই শেষ এবং প্রত্যেকটা নির্বাচন দেওয়ার জন্য এলিজিবল। শুধুমাত্র 11টা সিটি কর্পোরেশনের মেয়াদ আমি যখন দায়িত্বে ছিলাম তখনই শেষ হয়ে গিয়েছিল, আজ থেকে প্রায় 1 বছরেরও বেশি সময় আগে। এবং একটা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেটা রিসেন্টলি শেষ হয়েছে। সুতরাং প্রত্যেকটা সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার জন্য উপযুক্ত। এমন সময়ে নির্বাচন না দিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে প্রশাসক নিয়োগ দেওয়াটা আমরা মনে করি এটা একই সাথে অগণতান্ত্রিক এবং একই সাথে এটা লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করবে। যে প্রশাসক হচ্ছে সে যদি প্রশাসকের পদে থেকে নির্বাচন করে অথবা তার দলের কাউকে সহযোগিতা করে, তাহলে অন্যদের জন্য নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে এবং সেখানে বসে থেকে নির্বাচন করা। আমরা দেখেছি বিএনপি সবসময় বলে এসেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। কিন্তু এটাও একই অবস্থায় হয়ে যাচ্ছে। দলীয় লোক চেয়ারে বসে থাকা অবস্থায় নির্বাচনটা এক ধরনের নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনাটা এখানে কমে যায়। আর অন্য প্রশ্নটা সাজিদ সালাম উত্তর দিলেন। আমরা আমাদের জাতীয় নির্বাচনে 125টি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিলাম। পরবর্তীতে আমরা দেশের স্বার্থ, মানুষের স্বার্থ এবং একই সাথে দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা চিন্তা করে আমরা 11 দলীয় জোটে অংশগ্রহণ করেছি এবং সেখানে আমরা 30টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমাদের যারা মাঠ পর্যায়ে একটা দলের এই শুরুর পর্যায়ে কাজ করছেন, কোনো কিছুর বিনিময় ছাড়াই তারা কিন্তু দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে যাচ্ছেন, কাজ করছেন। স্থানীয় পর্যায়ে দলের ভিত্তিটা তাদের হাত দিয়ে গড়া এবং তারা ধরে রাখছেন। সেই জায়গায় আমরাও আমাদের জায়গা থেকে সব সময় তাদের ওই পরিশ্রমটাকে, কষ্টটাকে আমরা অ্যাকনলেজ করি। কিন্তু যখন দীর্ঘমেয়াদে দল যদি ভালো থাকে, মানুষ, দেশ যদি ভালো থাকে, আমাদের নেতাকর্মী যারা আছেন, আমাদের প্রার্থী যারা, তারাও ভালো থাকবেন। তো সেই জায়গায়
দীর্ঘমেয়াদে বৃহৎ স্বার্থকে সামনে রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের যখন তারা দেখেছে যে আমাদের যে দলটার বয়স 1 বছর হয়নি, সেই দল থেকে 6 জন আগামীর সংসদে গিয়ে সংসদকে কাঁপাবে এবং আমরা বিশ্বাস করি 294 জনের কণ্ঠকে অতিক্রম করে এই এনসিপির 6 জনের কণ্ঠ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছাবে। তো সেই জায়গায় যখন তারা এটা দেখে তারা আশ্বস্ত হয় এবং তারা নতুন করে উদ্যম ফিরে পেয়েছে। আমরা আশা করছি যে আমরা একইভাবে স্থানীয় পর্যায়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের এই প্রার্থীটা ঘোষণা করব। এখন পর্যন্ত তো সিদ্ধান্ত হচ্ছে আমরা এককভাবে এই লড়াইটার দিকে যাব। যদি শেষ সময় গিয়ে এরকম হয়, আমরা সবার সাথে বসেই দলের যেটা বৃহৎ স্বার্থ থাকবে সেই স্বার্থকে সামনে রেখে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব। আশা করছি আমাদের সাংগঠনিক বোঝাপড়ায় কোনো সমস্যা হবে না। আসিফ, একটা প্রশ্ন ছিল, আপনাদের সামনে 1 বছর পূর্তি হতে যাচ্ছে 28শে ফেব্রুয়ারি। সেই জায়গা থেকে আপনাদের কাউন্সিল এবং পরবর্তী যে আপনাদের কর্মপরিকল্পনা এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম, বিশেষ করে আপ বাংলাদেশ, তারা এরই মধ্যে গণমাধ্যমে প্রচার হচ্ছে যে তাদের সেই প্ল্যাটফর্মগুলো ভাঙতে শুরু করেছে এবং অনেকে এনসিপিতে নাকি আসতে শুরু করেছে। তারাও তো আপনাদের সাথেই ছিল, চলে গিয়েছে, আবারও আসবে কিনা এবং এর সংখ্যাটা কেমন? আপনাদের এই কাউন্সিলে আমরা কি কোনো চমক দেখবো কিনা? আমরা আমাদের আগামী 28শে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী হতে চলেছে। একটা খুবই ইয়াং দল হিসেবে এই সময়টা আমাদের অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আসতে হয়েছে, অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসতে হয়েছে এবং একটা নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে এত কম সময়ের মধ্যে। এবং আমরা এই কম সময়ের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করেও আলহামদুলিল্লাহ আমাদের 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাকিরাও ভালো ফলাফল করেছেন। এখন আমরা বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যত ধরনের প্ল্যাটফর্ম হয়েছে এবং এর বাইরেও যারা বাংলাদেশকে ধারণ করেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের অবস্থান, যারা সংস্কারের পক্ষে এবং আমাদের প্রিন্সিপালগুলোর সাথে একমত, সকলের জন্য আমাদের দলের দরজা খোলা থাকবে এবং তাদেরকে যথাযথ সম্মান দিয়ে আমরা আমাদের সাথে যুক্ত করতে চাই। এ বিষয়ে এখনো অফিসিয়ালি জানানোর মতো সময় আসেনি, আমরা আপনাদেরকে এই বিষয়ে পরবর্তীতে জানাবো। আসিফ ভাই, আমি টেলিগ্রাফ থেকে মামুন খান বলছিলাম। নারায়ণগঞ্জে আপনাদের যে প্রতিনিধি আব্দুল্লাহ আমিন ভাই, ওনার আসনটিতে 2 জন আপনাদের নেতা চাঁদাবাজি করেছে এবং সেটি নিয়ে একটি সংখ্যা তৈরি হয়েছে এবং অভিযোগ আসছে, প্রমাণ পাওয়া যায় না। এই বিষয়টি আপনারা অবগত আছেন কিনা? আমাদের জানা মতে এই বিষয়ে অভিযোগ এসেছে, এখনো এই বিষয়ে প্রমাণ কিছু পাওয়া গেছে বলে জানা যায়নি। আমরা এটা দেখব এবং এই বিষয়ে সাংগঠনিক শৃঙ্খলাজনিত কোনো ভঙ্গন হলে সেটার আমরা ব্যবস্থা নিব।